সর্বজনীন পেনশন স্কিমে আস্থাহীনতা, কার্যক্রম পুনর্বিবেচনার তাগিদ বিশ্লেষকদের। এদিকে আবারও 4 দিনের রিমান্ডে হাসানুল হক ইনু। আগামীতে দেশ কোন পথে যাবে জনগণের সিদ্ধান্ত নেবে বলেন আমির খসরু। রিমান্ডে অসুস্থ সাবেক মন্ত্রী শাহজাহান খান, পাঠানো হলো কারাগারে। এবং সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এখন জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দেশের সকল শ্রেণীর মানুষের পেনশন কার্যক্রম নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা চালু করে শেখ হাসিনা সরকার। 2023 সালে 4টি স্কিম নিয়ে শুরু হয় এর কার্যক্রম। শুরু থেকেই এই উদ্যোগ নিয়ে তৈরি হয় বিতর্ক। বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এর কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নিয়ে উত্তপ্ত হয় দেশের বিভিন্ন বিভাগ, পাবলিক ও বিশ্ববিদ্যালয়। রাস্তায় নামে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। পরে পিছু হটে সরকার। গত বছর 17 আগস্ট থেকে শুরু হয় সর্বজনীন পেনশন কার্যক্রম। এ পর্যন্ত 4টি স্কিমে বিনিয়োগ করেছে 3,72,000 মানুষ। এখানে বিনিয়োগের পরিমাণ 121 কোটি 72 লাখ টাকা। প্রতি মাসেই বিভিন্ন স্কিমে বাড়ছিল মানুষের অংশগ্রহণ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো পেনশন ব্যবস্থাপনা নিয়েই তৈরি হয়েছে বিপত্তি। এই অবস্থায় সর্বজনীন পেনশন স্কিম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্বুদ্ধ পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ নিয়ে উঠছে নানান প্রশ্ন। আর্থিক খাতের অনিয়ম আর ভঙ্গুর দশায় বেড়েছে আস্থাহীনতা। গেল জুলাই ও আগস্ট মাসে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, সরকারের নির্দেশনা পেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কার্যক্রম পুনর্বিবেচনা করা দরকার। এ নিয়ে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দেশে অস্থিতিশীলতা চলছে। নতুন সরকার স্থিতিশীল হলে আমরা যোগাযোগ করব। এরপর নির্দেশনা পেলে এই ক্ষেত্রে গতিশীলতা আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর হাতে গোনা কয়েকজন অন্তর্ভুক্ত হয়েছেন এই স্কিমে। পুরনো যারা টাকা জমা দিয়েছেন তারা এখনও টাকা জমা দিতেছেন। কিছু মানুষ জানতে চায় এটি চলবে কিনা। তাদের বলতে চাই, এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান, সুতরাং উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আর্থিক খাতে লাগামহীন অনিয়ম ও ভঙ্গুর দশার কারণে আগের সরকারের হাতে নেওয়া এই উদ্যোগ নিয়েও শুরু হয় টানাপোড়েন, শুরু হয় নানান প্রশ্ন। বিষয়টি নিয়ে অর্থনীতিবিদ ডক্টর মোস্তফা কে মুজেরিন বলেন, এই উদ্যোগটাতে কিভাবে দরিদ্র ও অসহায়দের কাছে আকর্ষণীয় করা যায় এবং তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করা দরকার। সাধারণ মানুষদের এই কার্যক্রমে অন্তর্ভুক্তি বাড়াতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে পেনশন ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন তারা। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ভঙ্গুর দশার কারণে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। এক্ষেত্রে আস্থা ফেরাতে হবে। এটি তো একটি বিনিয়োগ। মানুষ সরকারের ফান্ডে দীর্ঘ সময় বিনিয়োগ করবে, দীর্ঘ সময় পর তার সুবিধা পাবে। কাজেই এই সময়টার প্রতি আস্থা আনার উদ্যোগ নিতে হবে সরকারকেই। এদিকে আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার 8 সেপ্টেম্বর বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব এই আদেশ দেন। গত 27 আগস্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে 26 আগস্ট বিকেলের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ইনুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছেন। শেখ হাসিনার দেশ ত্যাগের আগের দিন গত 4 আগস্ট সেই সময়কার পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন হাসানুল হক ইনু। সেই বিবৃতিতে সংঘাত ও সহিংসতা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনা শেষে সুযোগ হাতছাড়া না করতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হাসানুল হক ইনু 2014 সাল থেকে 2019 সাল মেয়াদী আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্বে পালন করেছিলেন তিনি। সর্বশেষ গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনের নৌকা নিয়ে নির্বাচন করে হেরে যান তিনি। যারা দেশ ধ্বংস করছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার 7 সেপ্টেম্বর দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, শেখ হাসিনার জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে তা সিদ্ধান্ত নেবে জনগণ। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ দেন আমির খসরু। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা নতুন প্রজন্মর আকাঙ্ক্ষা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই নেই।
এদিকে রিমান্ড চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক মন্ত্রী শাহজাহান খান। এমন পরিস্থিতিতে রিমান্ড শেষ না করেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রবিবার 8 সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার 6 সেপ্টেম্বর ধানমন্ডি থানার মোত্তালেব হত্যা মামলায় তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী। এরপর আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ধানমন্ডির জিগাতলায় মোত্তালেব নামের এক কিশোর নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় 23 নম্বর আসামি ছিলেন শাহজাহান খান। তিনি ছাড়াও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়। শাহজাহান খান মাদারীপুর 2 আসন থেকে টানা 8মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাদারীপুর 2 আসন থেকে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। একই আসন থেকে পরে আওয়ামী লীগের মনোনয়নে 1991 থেকে 2024 সালের নির্বাচনে দ্বাদশ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। 2009 সালে শাহজাহান খানকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। মন্ত্রী থাকার সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অনিয়মের অভিযোগ ওঠে। তবে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তিনি সবচেয়ে বেশি বিতর্কিত হন। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের উপর বার্তা নিয়ে মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের এই কার্যকরী সভাপতি। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ এবং বিগত সকল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সিএআই। আজ রবিবার 8 সেপ্টেম্বর সকালে রাজধানীর শাহজাদপুরে প্রতিবাদ ও মানববন্ধন করে সংগঠনটি। তারা দাবি করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব দিতে হবে ভারতকে। ফারাক্কা সহ বিভিন্ন নদীতে দেওয়া সব বাঁধ তুলে দেওয়ার দাবিও জানান সংগঠনটি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সহযোগী অপরাধীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথাও বলেন তারা। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাড়ানোর ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানায় এই সংগঠনটি। প্রতিবাদ স্বরূপ স্বর্ণা দাসকে গুলি করে কেন হত্যা, এরকম নানা স্লোগান নিয়ে এবং ব্যানার নিয়ে মানববন্ধন করেন সংগঠনটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।